ছায়া তার শ্বশুরবাড়িতে আসার পর থেকেই 21 জন ননদের ঝামেলায় একেবারে জর্জরিত হয়ে ওঠে। তাকে সবসময় তার 21 জন ননদের কথা শুনে চলতে হয়। আর 21 জন বোনকে যেহেতু ছায়ার স্বামী নন্দন এবং মা মোনা দেবী খুবই স্নেহ করে, তাই তারা বৌমার মুখে মোটেই ননদদের নামে নালিশ পছন্দ করে না। এমনই একদিন, রানী, তোমার দাদা সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে চলে গেছে, তাই তুমি একটু বাজারে গিয়ে 30টা ডিম নিয়ে এসে দেবে। আজকে তাহলে ডিমের ঝোল রান্না করব। কি, আমি এখন বাজারে গিয়ে তোমার জন্য ডিম নিয়ে আসতে যাব? বাইরে যে রোদ, বাইরে বেরোলে আমি কালো হয়ে যাব, তাই আমি বাজারে যেতে পারবো না। তুমি বাজারে গিয়ে ডিম নিয়ে এসো। আমি সবেমাত্র রান্না চাপিয়েছি, এখন আমি কি করে বাজারে যাই বলো তো? ঠিক আছে, তুমি যখন বলছো যেতে পারবে না, তাহলে আমি তোমার অন্যান্য বোনেদেরকে বাজারে যাওয়ার কথা বলছি। এই বলে ছায়া তার বাদবাকি 20 ননদকে বাজারে যাওয়ার কথা বললে তারাও কিছুতেই বাজারে যেতে চায় না। ফলে ছায়াকেই বাজারে গিয়ে ডিম নিয়ে আসতে হয়। এভাবে তার 21 জন ননদ কেউ কোনো রকম কোনো কাজ করতে চায় না, আর তারা সব সময় বৌদিকে খাটাতেই ব্যস্ত থাকে। দুপুরবেলা রান্নাবান্না হয়ে যাওয়ার পর বাড়ির এতজন সদস্যকে খেতে দেওয়া থেকে শুরু করে সবার জামা কাপড় কাচা, তাদের ঘর পরিষ্কার করা, সমস্ত কিছু ছায়াকেই করতে হয়। আর একদিন তাদের বাড়ির বাইরে এক আচারওয়ালা আচার বিক্রি করতে আসে। যাই, একটু গিয়ে আচার খেয়ে আসি, মুখটা খুব শুকিয়ে গেছে, অনেকদিন আচার খাইনি তো, তাই আচার খেতে ইচ্ছে করছে। এই বলে ছায়া বাড়ির বাইরে চলে যায় আর নিজের জন্য আচার কিনে খাবে। এমন সময় তার 21 ননদ জানালা দিয়ে তাকে আচার খেতে দেখে ফেলে, তাই তাদেরও তখন ভীষণ পরিমাণে আচার খেতে ইচ্ছে হয়। তাই তারা একে একে বাইরে বেরিয়ে আসে। বৌদি, তুমি আমাদেরকে ছেড়ে আচার খেয়ে নিচ্ছ? আমরাও কিন্তু আচার খেতে ভালোবাসি, তাই আগে আমরা আচার খাবো, তারপর তুমি আচার খাবে। হ্যাঁ, আর আজকে বৌদি তুমি কিন্তু আমাদেরকে আচার খাওয়াবে। এই বলে 21 জন ননদ মিলে বেশি বেশি করে আচার খেতে শুরু করে দেয়, আর তারা সেই আচারের ঠেলাগাড়ি থেকে সমস্ত আচার খেয়ে ফেলে। এমন সময় ছায়ার জন্য কোনো রকম আচার বেঁচে থাকে না। আমের আচার থেকে শুরু করে তেঁতুলের আচার, কুলের আচার, জামের আচার ইত্যাদি তারা 21 জন বোন মিলে খেয়ে শেষ করে দেয়। কাকু, ওই যে আমের আচারটা একটু বেঁচে আছে, ওটা আমাদেরকে প্যাক করে দিন। আমাদের ডাল দিয়ে আমের আচার খেতে খুব ভালো লাগে। সে না হয় প্যাক করে দিলাম, কিন্তু ওই বউটা তো সবার আগে আচার খেতে এসেছিল, বেচারির তো আচার খাওয়া হলো না। তোমরা 21 জন মিলেই তো সব আচার খেয়ে নিলে। তোমার যেন আমাদের বৌদির প্রতি দরদ বেশি উতলে উঠছে। তোমাকে যেই কাজটা বলেছি তুমি সেটাই করো, আর বেশি বাড়াবাড়ি করতে হবে না। এই কথা বলে তারা সব আচার নিয়ে সেখান থেকে চলে যায়। আর ছায়া বেচারি মুখ শুকিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সে আচারই খেতে পারে না। আর এমন সময় আচারওয়ালা তাকে পরের দিন আচার নিয়ে এসে খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। এরকম ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন ছায়া বসে আছে, এমন সময়, বৌদি, আমার এই গোলাপি কালারের সালোয়ার কামিজটা খুব নোংরা হয়েছে, তুমি যখন বসে আছো তাহলে এটা একটু কেচে দাও তো। আর হ্যাঁ, আমি কিন্তু আমার বাকি বোনেদেরও জামা কাপড়গুলো নিয়ে এসেছি। সব জামা কাপড় তোমাকে এখনই ধুয়ে দিতে হবে, কারণ আমাদের একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে। কিন্তু এই জামাগুলো আমি তো কালকেই ধুয়ে দিয়েছি, আর এত সুন্দরভাবে পরিষ্কার করেছি, এখনো ফুলের মতো গন্ধ বেরোচ্ছে, আর এখন তোমরা বলছো আবার এই জামাগুলোকে ধুয়ে দিতে? তুমি জামাগুলো কেমন ধুয়েছো জানা আছে? আমাদের সবার জামাই কিছু না কিছু দাগ লেগেছিল, আর একটা দাগও কিন্তু ওঠেনি। দেখো, জামাই খাবারের দাগ, কাদার দাগ, পেনের দাগ, কত কিছু লেগে আছে। এই বলে প্রত্যেকটা ননদ বৌদিকে জামাই দাগ দেখাতে শুরু করে। আসলে তারা ইচ্ছাকৃতভাবে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা পরিষ্কার জামায় দাগ লাগিয়ে দেয়, যাতে বৌদিকে আবার সেই জামাগুলো কাচতে হয়। আর জামা কাপড়ে এরকম দাগ দেখে ছায়া একেবারে অবাক হয়ে যায়, কারণ সে সত্যিই জামা কাপড়গুলো ভালো করে পরিষ্কার করেছিল। আর দেখো বৌদি, তুমি আমার জামা কাপড়গুলো এমন আঁচড়ে মেরে পরিষ্কার করেছো যে বগলের দিকে একেবারে ছিঁড়ে গেছে। আমার জামা ধোয়ার পর তুমি ভালো করে জামাটা আবার সেলাই করে দেবে কিন্তু। এভাবে সবকটা ননদ তাদের জামা কাপড় বৌদিকে ধরিয়ে দিয়ে চলে যায়। তাই ছায়ার কপালে বিশ্রাম করা জোটে না। সে আবার বাথরুমে গিয়ে প্রত্যেকটা জামা কাপড় ভালো করে কাচতে শুরু করে। আর এরকম 21 জন ননদের জামা কাপড় কাচা মুখের কথা নয়। এভাবে দেখতে দেখতে সবকটা জামা ধুয়ে শুকানো হয়ে গেলে ছায়া আবার জামাগুলো ইস্ত্রি করে তার ননদদেরকে দিতে যায়। বৌদি, আমার কুর্তিটা কিন্তু এখনো কুঁচকে আছে, এটা পরে কলেজে যাওয়া যাবে না, তুমি এটাকে ভালো করে প্রেস করে দাও।
এই বলে কবিতা সেই কুর্তি তার বৌদির মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। আর ছায়া যখন এসব ব্যাপারে তার স্বামীর কাছে গিয়ে বলে, তখন নন্দন কিছুতেই ছায়ার কথা বিশ্বাস করতে চায় না। কারণ নন্দনের সামনে তার 21 বোন বৌদির সঙ্গে একেবারে ভালো মানুষের মতো ব্যবহার করে, যাতে দাদা কোনো রকম সন্দেহ করতে না পারে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, আজকে আমি তোদের বৌদিকে নিয়ে ডিনার করতে যাব, আর তোদের যেহেতু সামনেই কলেজের পরীক্ষা, তোরা বাড়িতে বসে পড়াশোনা কর, আমরা তোদের জন্য খাবার নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে দাদা, তুই যা, বৌদিকে নিয়ে ঘুরে আয়, আমাদের জন্য কোনো চিন্তা করিস না। নন্দন যখন ছায়াকে নিয়ে বাইরে ডিনার করতে যায়, তখন 21 ননদ একেবারে জ্বলে পুড়ে ওঠে। কারণ তাদের বড়লোক দাদা বৌদিকে নিয়ে 5 স্টার হোটেলে ডিনার করতে গেছে। তাই এমন সময় 21 জন ননদ বাড়িতে বসে একটা দুর্ঘটনা ঘটানোর চিন্তা করতে শুরু করে দেয়, যাতে তারা তাদের বৌদিকে ফাঁসাতে পারে। তোরা সবাই আমার সাথে রান্নাঘরে চল, আমরা আজকে এমন একটা দুর্ঘটনা ঘটাবো যাতে দাদা একেবারে বৌদিকে দু চোখে সহ্য করতে না পারে, তারপর একসাথে ঘুরতে যাওয়া একেবারে বেরিয়ে যাবে। এই বলে 21 জন মিলে রান্নাঘরে যায়, আর তারা ইচ্ছা করে গ্যাসের নব খুলে রেখে দেয়, আর রান্নাঘরের চারিদিক গ্যাসের গন্ধে একেবারে ভরে ওঠে। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা কাটে। আর যখন তাদের দাদা বৌদি খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে আসবে, তখনই ইচ্ছা করে রানী এবং কবিতা রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়, আর তারা বাড়ির মধ্যে অস্বাভাবিকভাবে চিৎকার করতে শুরু করে। বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, আমরা মরে গেলাম, আমাদের রান্নাঘরে আগুন লেগেছে। দাদা তুমি কোথায়, তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো, আমরা মরে যাব না হলে। এভাবে 21 জন মিলে ভয়াবহভাবে কান্নাকাটি শুরু করলে তাদের দাদা বৌদি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আর তারা দেখে যে রান্নাঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন তারা কানে চোখে কোনো পথ খুঁজে পায় না, আর তাড়াতাড়ি করে সবাই মিলে বাথরুম থেকে জল নিয়ে এসে রান্নাঘরের আগুন নিভানোর চেষ্টা করে। কিন্তু যতক্ষণে আগুন নেভে তার আগেই রান্নাঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়। বোন, তোরা সবাই ঠিক আছিস তো? রান্নাঘরে এভাবে আগুন কি করে লাগলো? ইস, আমাদের রান্নাঘরটা একেবারে পুরো ছাই হয়ে গেছে। আর বলিস না দাদা, আমাদের ভীষণ খিদে পেয়েছিল, আর যেহেতু তোরা আসতে দেরি করছিলি, তাই আমরা রান্নাঘরে গিয়ে নিজেদের মতো ম্যাগি বানাবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি গ্যাসের নব আগে থেকে খোলা আছে। আমার মনে হয় বৌদি যখন দুপুরবেলা রান্নাঘর থেকে রান্না করে বেরিয়েছে, তখন গ্যাস বন্ধ করতে ভুলে গেছে, আর সেই জন্যই গ্যাসের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল, আর এরকম একটা বড় দুর্ঘটনা ঘটলো। বৌদি, তুমি কিন্তু এটা ঠিক করলে না, আজকে তোমার অন্যমনস্কতার জন্য আমাদের এরকম অবস্থা হলো। এভাবেই 21 জন ননদ মিলে ছায়ের উপর দোষ চাপাতে শুরু করে। কিন্তু ছায়া চাইলেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না, কারণ সে দুপুরবেলা রান্না করার পর প্রত্যেক দিনই গ্যাস বন্ধ করে দেয়, আর আজকেও সে গ্যাস বন্ধ করেছিল। তাই ছায়া ভালো করেই বুঝতে পারে তার 21 জন ননদ তাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু নন্দন মোটেই তার বউয়ের কথা বিশ্বাস করতে চায় না। আজকে তোমার জন্য আমার 21 জন বোনের ক্ষতি হয়ে যেত, আর তুমি তো ভালো করেই জানো ওদের ছাড়া আমি চোখে কানে পথ দেখতে পাই না, তবুও তুমি ওদের সাথে এরকম করলে। আমি ভাবতে পারছি না যে তুমি এইরকম। বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমার উপর বেকার বেকার দোষ দেওয়া হচ্ছে। ছায়ার কোনো কথা কেউ শুনতে চায় না, তাই বাধ্য হয়ে নন্দনকে লক্ষ লক্ষ টাকা খরচা করে আবার তাদের রান্নাঘর সাজিয়ে তুলতে হয়। এভাবেই আরো কিছুদিন কাটে, আর নন্দন কিছুতেই তার বউয়ের সঙ্গে ভালো মুখে কথা বলতে চায় না। এমন সময় প্রত্যেক দিন 21 জন বোন মিলে তাদের দাদার কানে বিষ ঢালতে শুরু করে। জানিস দাদা, তোর বউয়ের কাছে একটা হলুদ কালারের শাড়ি চেয়েছিলাম, যেই শাড়িটা তুই বৌদিকে অ্যানিভার্সারিতে দিয়েছিলিস। আমার কলেজে একটা কালচারাল প্রোগ্রাম আছে, তাই ভেবেছিলাম আজকে একটু শাড়ি পরবো, কিন্তু বৌদি মুখের উপর না করে দিল। কি, তোর বৌদির এত বড় সাহস যে তোদের মুখের উপর না করে দিয়েছে? আমি তোকে বলছি, তুই তোর বৌদির ঘরে ঢুকে পড়, আর আলমারি খুলে যা শাড়ি পরার ইচ্ছে সব নিতে পারিস, কোনো অসুবিধা নেই, কারণ ওকে সব দামি দামি শাড়ি আমিই তো কিনে দিয়েছি। নন্দন এই কথা বললে তারা 21 বোন ভীষণ পরিমাণে খুশি হয়, আর তারা বৌদির ঘরে ঢুকে আলমারি থেকে দামি দামি শাড়ি নিয়ে নিতে শুরু করে। আর এমন সময় কবিতা যখন একটা লাল কালারের শাড়ি নিতে যাবে, তখন ছায়া বলে, কবিতা, তোমরা 21 জন মিলে আমার সব শাড়ি নিয়ে নিচ্ছ ঠিক আছে, কিন্তু এই লাল শাড়িটা দয়া করে নিও না, এটা আমার মায়ের শাড়ি, বিয়ের আগে আমার মা আমাকে উপহার দিয়েছিল, আর আমি এই শাড়িটা একদিনও পরিনি, তাই প্লিজ এটা তুমি নিও না। তোমার মা তোমাকে দিয়েছিল তাতে কি হয়েছে? এই শাড়িটার মধ্যে কি হিরে আছে নাকি সোনা লাগানো আছে? এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, তাই আমি এটা পরবো, আর তোমাকে আমি কোনোদিনও ফেরত দেব না। আমাদের দাদা বলেছে
যার যে শাড়ি পছন্দ হবে সে সেটা নিতে পারে। এই বলে তারা বোনেরা সেখান থেকে চলে যায়। আর একদিন নন্দন কাজের সূত্রে কিছুদিনের জন্য বাইরে যায়। তখন 21 বোন একেবারে হাতির 5 পা দেখে ফেলে। তারা প্রত্যেকদিন এবার তাদের বৌদির উপর অত্যাচার শুরু করে। আর একদিন তারা 21 জন ননদ মিলে তাদের একমাত্র বৌদিকে বিভিন্ন রকমের খাবার রান্না করতে বলে। আর ছায়া যখন একা হাতে সমস্ত খাবার রান্না করে ননদদেরকে পরিবেশন করে তখন, তুমি কি রান্না করেছো বৌদি? ভালো করে নুন হয়নি, ঝাল হয়নি, এরকম রান্না খাওয়া যায়? আর জীবনেও যদি এরকম ভুলভাল রান্না করেছো তাহলে দেখবে তোমার হাতে কিন্তু খুন্তি দিয়ে ছ্যাঁকা দেব। আরে খুন্তির ছ্যাঁকা দিবি মানে? এখনই দিয়ে দে, অপেক্ষা কিসের? এই বলে শিখা এবং সাথী দুজনে মিলে ছায়ার হাতে খুন্তির ছ্যাঁকা দিতে শুরু করে। আর ছায়া জ্বালা যন্ত্রণায় একেবারে চিৎকার করে ওঠে। কিন্তু এমন সময় যে নন্দন বাড়িতে এসে উপস্থিত হবে সেটা তার বোনেরা কল্পনাও করতে পারেনি। আর নন্দন যখন বাড়িতে এসে দেখে তার বোনেরা ছায়ের উপর অত্যাচার করছে তখন সে ভীষণ পরিমাণে রেগে যায়। তোদের এত বড় সাহস যে আমি বাড়িতে নেই সেই সুযোগে তোরা আমার বউয়ের ওপর অত্যাচার শুরু করেছিস। আর এতদিন তার মানে তোরা আমার সামনে নাটক করে কাটিয়েছিস, তাই তো? আর সবসময় আমার বউকে খারাপ করেছিস। আসলে তোরাই খারাপ। নন্দন এই কথা বলা মাত্র তার বোনেরা একেবারে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তারা নিজেকে হাজার বাঁচানোর চেষ্টা করলেও কিছুতেই নিজেদেরকে বাঁচাতে পারে না। তুই আমাদেরকে ভুল বুঝছিস দাদা, তুই একবার আমাদের বোনেদের কথা শোন, তাহলেই বুঝতে পারবি। না, আমি তোদেরকে ঠিকই বুঝতে পেরেছি। আসলে তোরা 21 জন যদি আমার নিজের মায়ের পেটের বোন হতিস তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। তোরা হয়তো ভুলে গেছিস, কিন্তু আমার সব মনে আছে। নন্দন এই কথা বলা মাত্রই 21 জন বোনের তাদের পূর্ব ইতিহাস মনে পড়ে যায়। আজ থেকে প্রায় বেশ কিছু বছর আগে নন্দন তার বাবার সঙ্গে এক অনাথ আশ্রমে অনেক অনেক টাকা ডোনেশন করতে যায়। আর তার বাবার কাছে প্রচুর টাকা ছিল, তাই নন্দনের বাবা প্রায় সময় বড় বড় অনাথ আশ্রমে টাকা দান করে থাকতো। আর সেদিন যখন তারা এক অনাথ আশ্রমে টাকা দান করতে যায় সেখানে গিয়ে নন্দনের বাবা এক মহিলার 21 জন মেয়ের সন্ধান পায়। আর তারা অত্যন্ত দুর্দশায় সেই অনাথ আশ্রমে বসবাস করে, যা দেখে নন্দনের বাবা কমলবাবুর ভীষণ পরিমাণে খারাপ লাগে। নন্দন, তোর বয়স তো মাত্র 10 বছর, তাই আমার ইচ্ছে ছিল তোর একটা ছোট বোন হবে। কিন্তু তোর যখন বোন হয়নি তাই আমি 21 জন মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আর আজ থেকে ওই 21 জন মেয়ে হবে তোর 21টা বোন। আমাদের কাছে তো টাকা পয়সার অভাব নেই, তাই ওদেরকে মানুষ করতে আমাদের কোনো কষ্ট হবে না। এই বলে কমলবাবু সেই 21 জন অনাথ মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। কমলবাবু এবং তার স্ত্রী দুজনে মিলে সেই 21 জন মেয়েকে নিজেদের মেয়ের মতো করে মানুষ করতে শুরু করে। কিন্তু এই ব্যাপারে নন্দন কিংবা তার পরিবার কাউকে কিছু জানায় না। আর যখন তারা 21 জন বড় হয়ে ওঠে তখন তারা টাকা পয়সার অহংকারে নিজেদেরকে মহান মনে করতে শুরু করে। আর এই ব্যাপারে ছায়া যখন সমস্ত সত্যি কথা জানতে পারে তারপরও সে তার 21 জন ননদের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকে। আর এরকম সত্য ঘটনা শোনার পর 21 জন বোনের চোখে জল চলে আসে। আর তারা তাদের বৌদির কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেয়। এই ছোট্ট বাড়িটা তোর, তোদের? এইটুকু ঘরের মধ্যে তোরা 3 জনে কিভাবে থাকিস? তুই যে বলতিস তোর অনেক বড় বাড়ি, আরো বড় করার জন্য বাড়িতে কাজ চলছে। আমার কোনোদিনও বড় বাড়ি ছিল না অর্পিতা, আমি এই গরিব বাড়িতেই বড় হয়েছি। তুই হঠাৎ এখানে কিভাবে এলি সেটা তো বল। আমি তো বাজারে এসেছিলাম, এসি গাড়ি থেকে নেমে বাইরে বেরোতেই মাথাটা প্রচন্ড ঘুরে গেল, সেই জন্যই এই সবজিওয়ালা আমাকে ওনার বাড়িতে নিয়ে এলো। বাই দ্য ওয়ে, এই সবজিওয়ালাটা কি তোর বাবা? হ্যাঁ রে, এটাই আমার বাবা। তোর শরীর খারাপ লাগছে যখন তুই একটু বিশ্রাম কর, আমি বিছানা পেতে দিচ্ছি, তুই একটু শুয়ে পড়। আমার এসি থেকে বাইরে বেরিয়ে গরম লাগছিল বলেই তো শরীরটা খারাপ হলো। আর তুই আমাকে বলছিস এসি ছাড়া এই গরম ঘরে শুয়ে থাকতে? তোদের বিছানাটা তো দেখে মনে হচ্ছে ওটাতে শুলেও আমি কোনো আরাম পাবো না। তোদের বিছানাতে তো ম্যাট্রেস নেই, আমি আবার ম্যাট্রেস ছাড়া শুতে পারি না রে। তাহলে একটু শান্তি করে বস, আমি হাওয়া করে দিচ্ছি। মা, তুমি অর্পিতার জন্য একটু নুন চিনি লেবুর জল বানিয়ে নিয়ে এসো তো। মেঘাদের বাড়িতে এসেই অর্পিতা তার বাড়ির লোককে সেখানে আসার কথা জানিয়ে দেয়, যাতে অর্পিতার বাবা মা এসে তাকে সেখান থেকে নিয়ে যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই অর্পিতার বাবা মাও সেখানে চলে আসে। অর্পিতাকে এমন একটা জায়গায় দেখে অর্পিতার বাবা সুরেশ বাবুও খুবই অবাক হয়ে যায়। তুই যে বললি তোর ছেলেবেলার বান্ধবীরা বাড়িতে এসেছিল, তোর বান্ধবী একজন সবজিওয়ালার মেয়ে। আমরা যে স্কুলে তোকে পড়িয়েছি সেই স্কুলে তো শুধু ধনী ছেলে মেয়েরাই পড়াশোনা করতে পারে, তাহলে ওই মেয়েটা সেখানে কিভাবে ভর্তি হয়েছিল?
সবজিওয়ালির মেয়ে শুধু নই কাকু, আমি নিজেও এখন সবজি বিক্রি করি। আর আজকে আমার ঘরে কিছু কাজ ছিল বলে বাবা কিছুক্ষণের জন্য একাই বাজারে ছিল। তোমাদের ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছি ওই সবজি বিক্রি করাই তোমাদের ফ্যামিলির প্রফেশন, সেটা আর আলাদা করে বলতে হবে না। সুলেখা দেবীর কথা শুনে অর্পিতা এবং তার বাবা দুজনেই হাসতে থাকে। এত অপমানের পরও অর্পিতার মা কুসুম দেবী তাদের সবার জন্য মিষ্টি নিয়ে আসে। আপনারা প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, একটু মিষ্টি মুখ করুন, না হলে গৃহস্থের অকল্যাণ হবে। অকল্যাণ হওয়ার এখনো কিছু বাকি আছে? এরকম একটা পায়রার খোপের মতো ঘরে থেকেও আপনাদের মাথা থেকে কল্যাণ অকল্যাণের ভ্রান্ত ধারণা যায়নি? আরে ঘরেই তোদের উনুন রাখা কেন? তোরা রান্নাও এখানে করিস? ও মাই গড, আমার তো দম বন্ধ হয়ে আসছে। আমি আর এখানে থাকতে পারবো না। আমি এখন বুঝতে পারছি তুই কেন ছোটবেলায় কাউকে তোর বাড়িতে আমাদেরকে আনতে চাইতিস না, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না? এখানে না বোঝার মতো তো কিছু নেই। আমি এটাই বুঝতে পারছি না যে তোর মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যে কিনা বোর্ডের পরীক্ষায় এত ভালো নম্বর পেয়েছিল, সে কোনো কাজ বাজ না করে এভাবে ঘরে বসে হেসেল ঠেলছে। তুই তো বলেছিলি বিদেশে যাবি, এখনো সব ভাবলেও হাসি পায়। আর আমাকে দেখ, তোর থেকে কম নম্বর পেয়েও আমি একজন সাকসেসফুল বিজনেস ওম্যান। কারণ 12 এর পর আমি আর পড়াশোনা করতে পারিনি রে, আর শুধু 12 পাশের যোগ্যতা নিয়ে ভালো চাকরিও পাইনি। তাহলে এত মিথ্যা কথা কেন বলেছিলি? মেঘা এক এক করে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু তার বান্ধবী অর্পিতাকে বলতে থাকে। অর্পিতা আর মেঘা একে অপরের বন্ধু ছিল। অর্পিতার বাবা প্রচন্ড ধনী এবং তাদের অনেক বড় বাড়ি ছিল। অন্যদিকে মেঘার বাবা একজন অতি সাধারণ সবজি বিক্রেতা ছিল। সবজি বিক্রি করেই কুমার বাবু তার মেয়ে মেঘাকে সমস্ত রকম সুস্বাচ্ছন্দ্যের মধ্যে রাখার চেষ্টা করত। মেঘা এমন ভাবে স্কুলে যেত যে তাকে দেখে তাদের দরিদ্র অবস্থা বোঝার কোনো উপায় ছিল না। মেঘাকে কেউ তার বাবার কাজের কথা জিজ্ঞাসা করলেও সে মিথ্যা কথা বলতো। সে সবসময় দামি দামি জুতা পরে ব্যাগ নিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে যেত। সেই জন্যই তার বন্ধুরা তাকে অনেক ধনী বলে মনে করত। মেঘার প্রত্যেক বন্ধু নিজেদের বাড়িতে বাকি বন্ধু বান্ধবদের আনলেও মেঘা কখনোই তার বাড়িতে কোনো বন্ধু বান্ধবকে নিয়ে যেতে চাইতো না। এমনই একদিন, আজকে আমার বাড়িতে খেলা হবে না, আমার বাড়িতে গেস্ট আসবে। মা তো আমাকে থাকতে বলছিল, আমি খেলবো বলে পালিয়ে এসেছি। আমার বাড়িতে তো এই সময় ঠাম্মা ঘুমিয়ে থাকে, এখন খেললে ঠাম্মার অসুবিধা হবে। আর একটু পরে হলে আমার বাড়িতে যেতে পারবি, ততক্ষণে আমরা বিবেকের বাড়িতে খেললে কেমন হয়? আজকে তো একদমই হবে না, আমার দাদিকে পড়াতে নতুন টিউটর এসেছে, আমি কোনো মতেই এই সময় বাড়িতে যাব না। তারপর যদি মা দাদার সাথে আমাকেও পড়তে বসিয়ে দেয়, তাহলে একমাত্র মেঘার বাড়িটাই বেঁচে রইলো। আমরা তো কখনো মেঘার বাড়িতে যাইনি, আজকে তাহলে খেলার জন্য ওদের বাড়িতেই যাওয়া হবে। তোরা কি বলিস সবাই? আমি জানতাম এরকম একটা দিন আসবে। আমরা সবে এখন 7-এ পড়ি, এই স্কুলে আমাকে আরো 5 বছর থাকতে হবে। এখনো যদি এরা জেনে যায় যে আমরা এত গরিব আর আমাদের বাড়ি বলতে শুধু একটাই ঘর আছে, তাহলে এরা কেউ আমার সাথে আর কোনোদিনও বন্ধুত্ব রাখবে না। কিরে মেঘা বল, তোর কোনো আপত্তি আছে? তাহলে চল তোদের বাড়ি। এত রোদ্রে মাঠে খেলা যাবে না, আমাদেরকে তোদের বাড়িতে নিয়ে চল। সেটা তো সম্ভব নয় অর্পিতা, আমার বাড়িতে একটু সমস্যা আছে। আমার বাড়ি নতুন করে তৈরি হচ্ছে তো, তাই কাজ চলছে। সেই জন্য তোদের কাউকেই আমি কখনো আমাদের বাড়িতে নিয়ে যেতে পারি না। একটু অপেক্ষা কর, রোদ কমলে না হয় মাঠেই খেলবো, কিন্তু বাড়িতে তো যেতে পারবো না। এখন তো মনে হচ্ছে মায়ের কথা শুনে বাড়িতে থেকে গেলেই ভালো হতো। এখানে এসে তো খেলাই হচ্ছে না, বরং বাড়িতে থাকলে ভালো ভালো 2-4টে খাবারও খেতে পারতাম। ঠিকই বলেছিস, প্রত্যেকদিন হয় আমার আর না হয় তোর বাড়িতেই খেলা হয়। অর্পিতার বাড়িতে তাও মাঝে মধ্যে খেলতে গেলেও মেঘার বাড়িতে কোনোদিনও তো যেতে পারি না। আরে বাবা, তোর বাড়িতে কাজ চলছে তো কি হয়েছে? আমরা কিচ্ছু নষ্ট করবো না, প্রমিস করছি। তুই আমাদের নিয়ে চল। তোদের কাউকে খেলতেই হবে না, সবাই নিজের বাড়িতে চলে যা, কিন্তু আমার বাড়িতে আমি নিয়ে যেতে পারবো না, আমি সত্যি বলছি। এই বলে মেঘা সেখান থেকে চলে যায়। মেঘার এমন ব্যবহারে তার বন্ধুরা সবাই খুবই অবাক হয়ে যায়। তারপর থেকে কেউ আর কখনো মেঘার বাড়িতে আসতে চাইতো না। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। মেঘা ক্লাস 12-এর পড়াশোনা শেষ করে নতুন কলেজে ভর্তি হবার উদ্যোগ নিচ্ছে। এমন সময়, তুই এত ভালো নম্বর পেয়েছিস, তোর বাবা মা খুশি হয়েছে। তুই কোন কলেজে ভর্তি হবি মেঘা? তুই যেই কলেজে পড়বি আমিও সেই কলেজেই পড়বো। আমার বাবা তো বলে দিয়েছে 12-এর পর আমাকে আর পড়াতেই পারবে না।
হায়ার স্টাডির জন্য খরচা করা বাবার পক্ষে মুশকিল হয়ে যাবে। এটা কিভাবে যে আমি অর্পিতাকে বলবো। কি রে, কথা বল, কোন কলেজে ভর্তি হওয়ার প্ল্যান করেছিস? কি নিয়ে পড়বি বল না। আমি তো এখানে থাকবোই না রে, বাবা তো বলেছে হায়ার স্টাডির জন্য আমাকে বিদেশে পাঠিয়ে দেবে, সেখানে গিয়ে কিছু একটা কোর্স করে নেব। তোর বাবা সত্যিই খুব ভালো রে, আমার বাবা কিছুতেই আমাকে একা বিদেশে ছাড়বে না, না হলে আমিও তোর সাথে বিদেশে চলে যেতাম, দুজনে একসঙ্গে থাকতে পারতাম, খুব মজা হতো বল। কি আর করে যাবে বল, তুই না হয় দেশে থেকেই পড়াশোনা কর। আসলে বিদেশে আমাদের বেশ কিছু আত্মীয় আছে, আমি বিদেশে গিয়ে তাদের বাড়িতেই থাকবো, তাহলে আমার হোস্টেল খরচটাও বেঁচে যাবে, শুধু শুধু বাবাকে বেশি প্রেশার নিতে হবে না। তুই তো বিদেশে চলেই যাবি, আর কয়েকদিন পর আমার বাবা মাও বাড়িতে থাকবে না, আমি ভাবছি সেই কদিন তোদের বাড়িতে সময় কাটিয়ে নেব। আমার বাড়িতে থাকলে আমি আর তুই একা থাকবো, কিন্তু তোর বাড়িতে তো তোর বাবা মাও থাকবে, আমাদের কোনো অসুবিধা হবে না। কি বলিস তুই? তোর বিদেশে চলে যাওয়ার আগে একটা ছোটখাটো পার্টি মতো করা যাবে, ভালো হবে না? কি সব যে বলিস আমি বুঝে পাই না বাবা, বিদেশে যাব তার জন্য কত খরচা বলতো, এখন শুধু শুধু বাড়িতে পার্টি করার কথা বললে বাবা রাগ করবে, আর এখন সবাই গোছগাছ করতে ব্যস্ত থাকবে, এখন আমাদের বাড়িতে গিয়ে কোনো লাভ নেই রে, তুই বরং তোর বাবা মায়ের সঙ্গে ঘুরতে চলে যা। মেঘার এমন উত্তর শুনে অর্পিতা খুবই দুঃখ পায়, তাই সে আর মেঘার বাড়িতে যাওয়ার কোনো রকম কথাই বলে না। আমরা সেই ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করছি, আমার ভাবতে অবাক লাগছে যে কয়েকদিন পর তুই দেশ ছেড়েই চলে যাবি, তোর সাথে আর দেখা হবে না, তবে ফোনে ফোনে যোগাযোগ রাখিস কিন্তু প্লিজ। মেঘার সাথে আরো নানান রকমের কথা বলে অর্পিতা সেখান থেকে চলে যায়। মেঘাও মুখ চুন করে বাড়িতে ফিরে আসে। কি হয়েছে মা, তোর মুখটা এমন কেন হয়ে আছে? এত ভালো নাম্বার পেয়েছিস, কোথায় নাচবি আনন্দ করবি, তা না করে মুখটা কেমন বাংলার 5 বানিয়ে রেখেছিস কেন? কি করব বলো, এত ভালো রেজাল্ট করে কি লাভ হয়েছে? পড়াশোনা তো করতে পারবো না, আমার সব বন্ধু বান্ধবীরা বিদেশে যাচ্ছে, আর আমাকে দেখো আমি তো পড়াশোনাই ছেড়ে দিচ্ছি। আমি এতদিন তোর সব কথা শুনেছি তো বল, কোনো জিনিসেরই তো অভাব হতে দিইনি। সবজি বিক্রি করে তোকে শহরের সবচেয়ে দামি স্কুলগুলোর মধ্যে একটা স্কুলে পড়িয়েছি, আমার তো বয়স হচ্ছে, সবজি বিক্রি করে আমি কিভাবে তোকে আর পড়াশোনা করাবো বলতো? এই বাড়িতে জন্মে আমার গোটা জীবনটাই খারাপ হয়ে গেছে, আজ পর্যন্ত কোনোদিনও কোনো বন্ধু বান্ধবকে নিজের বাড়িতে আনতে পারিনি, এই ভাঙা বাড়িতে কি করে আনবো? আমাদের বাড়ি দেখলেই তো সবাই হাসবে। ছি মেঘা, তুই বড় হচ্ছিস না ছোট হচ্ছিস? নিজের বাবার সাথে কেউ এভাবে কথা বলে? লোকটা তোর জন্য এত কিছু করলো, আর তাকেই তুই এভাবে কথা শোনাচ্ছিস? তোমরা সবাই সমান, শুধু নিজের অপমানটাই বোঝো, এতগুলো বছর কতটা অপমান সহ্য করেছি তার এক অংশের ধারণাও তোমাদের নেই। এই বলে মেঘা সেখান থেকে চলে যায়। মেঘার কাছ থেকে এমন অপমানজনক কথাবার্তা শুনে কুমারবাবু প্রচন্ড আঘাত পায়, হঠাৎ করেই তার স্ট্রোক করে যায়। সেই স্ট্রোকের পর তার শরীরের একদিকটা পুরো পঙ্গু হয়ে যায় এবং সে নিজে আর কোনো কাজ করতে পারে না। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে মেঘার উপর। মেঘা সকালবেলা বাড়ির কাজ করে, বাবা মায়ের সমস্ত কাজ করে বাজারে সবজি বিক্রি করতে যায়, আবার দুপুরবেলা বাড়িতে এসে রান্না করে বাবা মায়ের খেয়াল রাখে। সবজি বিক্রি করার সময় চেনা কাউকে দেখলে মেঘনা ওড়না দিয়ে মুখ ঢেকে নিত। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন মেঘা সবজি বিক্রি করতে যেতে না পারায় তার বাবাকেই দোকানে যেতে হয়, আর সেই দিনই কুমারবাবু অর্পিতাকে তাদের বাড়িতে নিয়ে আসে। এবার বুঝলি আমি এরকম ভাবে কেন থাকি, আর কেন আমার চাকরি বাকরি করা হয়নি? আমি তোদের কাছে নিজের অপমান করাবো না বলে আমার বাবা মা বাড়ি ঘর সবকিছু নিয়েই তোদেরকে মিথ্যা কথা বলেছিলাম, তারই শাস্তি পাচ্ছি এখন। তুই একবার অন্তত আমাকে এসব বলতে পারতিস, তাহলে আমি তোর কোনো না কোনো সাহায্য করতেই পারতাম। তোরা আমার কোনো সাহায্য করতে পারতিস না, বরং আজকে আমার ছোট ঘর আর আমার পেশার কথা শুনে যেভাবে আমাকে নিয়ে মজা করলি, আগে জানলে এর থেকে বেশি মজা করতিস, কারণ তখন আমরা অনেক ছোট ছিলাম আর আমাদের অত বুদ্ধিও ছিল না। আমি নিজের আর নিজের বাবা মায়ের হয়ে তোদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি কথা দিচ্ছি যেভাবে সম্ভব আমি তোদেরকে সাহায্য করার চেষ্টা করব। তবে প্রথমেই যেটা আমি করতে চাই সেটা হলো আমার কোম্পানির ম্যানেজার পোস্টটা এখনো খালি আছে, আমি ওটা তোকে দিতে চাই রে। আমার মতো একটা 12 পাস মেয়ে এত বড় পোস্ট কিভাবে সামলাবে? তুই আবেগের বশে ভুলভাল সিদ্ধান্ত নিস না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তেই নিয়েছি। তোর মতো ব্রিলিয়েন্ট মেয়ের হাতে আমার কোম্পানির দায়িত্ব থাকলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো, আর তুই চাইলে তোর পড়াশোনাটা আবার নতুন করে শুরু করতে পারবি।
অর্পিতার কথা শুনে মেঘা এবং তার বাড়ির লোকেরা খুবই খুশি হয়। কয়েকদিন পর থেকেই মেঘা অর্পিতার কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরিতে জয়েন করে। সারাদিন কাজ করে বাড়ি ফিরে এসে রাত্রিবেলা সে নিজের গ্র্যাজুয়েশনের পড়াশোনার প্রস্তুতি নিতে থাকে।